Shall I start? আরম্ভ করব। সুপ্রভাত আমার সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে ইন্ডিয়া মঞ্চের প্রত্যেকটি কর্মী, সমর্থক এবং ত্রিপুরা আপামর জনসাধারণকে দলের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রচার যে সময়সীমা, আজকে আপনারা জানেন বিকেল 4টাতে আমাদের প্রচারের সময়সীমা, বিকাল 5টা। তো এটা ইতি টানা হবে। প্রচার চলাকালীন যে সেরকম ভাবে আমরা সাড়া পেয়েছি, যে সাহস, উদ্দীপনা, শাসকের ভয়, ভীতি, হুমকি উপেক্ষা করে ইন্ডিয়া মঞ্চের কর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছেন, প্রচার করেছেন, এবং যেরকম ভাবে গণদেবতারা সাড়া দিয়েছেন, কৌতূহল দেখিয়েছেন আমাদের কথা শোনায়, আজকে এখানে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসছেন। গতকালকে প্রচার করে গেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কংগ্রেস কমিটি শ্রীমতী, যে স্বতঃস্ফূর্ত সাড়া, যে অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ জনসাধারণ দেখিয়েছে, আমরা অভিভূত, প্রিয়াঙ্কা গান্ধী অভিভূত হয়েছে। উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরাবাসীর কাছে। এই উৎসাহ এবং উদ্দীপনা দেখে উনি এয়ারপোর্টে সকলকে বলে গেছেন যে আমার সাহস বেড়ে গেছে ত্রিপুরাতে আসার পর। এই পূর্ণভূমিতে, মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে আসার পর যেরকম ভাবে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া, আমি অভিভূত। আজকে একটা প্রোগ্রাম হবে, জোর জবরদস্তি করে, ভয় দেখি, হুলিয়া জারি করে আসতে হবে, দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, অটো, টমটম, রিক্সা সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে মানুষকে টেনে হিচে নিয়ে আসার প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে। উনি যেহেতু আসবেন, এর আগে আমরা 15 তারিখ এএনআই কে একটা স্ক্রিপ্টেড, অর্থাৎ কটা আগের থেকে প্রশ্ন, আগের থেকেই উত্তর, সমস্ত কিছু বোঝাপড়ার মাধ্যমে একটা দীর্ঘদিন বাদে একটা ইন্টারভিউ আমরা শুনলাম, প্রায় 80 মিনিটের একটা ইন্টারভিউ। এই ইন্টারভিউটা যদি আমরা ডিকোড করি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরাও শুনেছি, এখানে বেকারত্ব কিংবা কর্মসংস্থানের ব্যাপারে উনি মাত্র 2বার উল্লেখ করেছেন। মুদ্রাস্ফীতির ব্যাপারে একবার উল্লেখ করেননি, মহিলাদের নিরাপত্তা নিয়ে একবারও একটু শব্দ উচ্চারণ করেনি, কৃষকদের যে প্রতি ঘন্টা 2জন করে আত্মহত্যা করছে এই দেশে কৃষক, এবং আজও কৃষক আন্দোলন চলছে, টিভি পর্দা দেখানো হচ্ছে না, সংবাদ শিরোনামে নেই এরা, এদের ব্যাপারে কোনো টু শব্দ নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা নেই, একটা টু শব্দ নেই। গরিব দূরীকরণের ব্যাপারে একটি টু শব্দ নেই। জিএসটি অর্থাৎ গব্বর সিং ট্যাক্স নিয়ে একটি উচ্চারণ নেই। মণিপুর নিয়ে ওনার এই 80 মিনিটের লম্বা ইন্টারভিউতে একবার জন্য উল্লেখ করা হয়নি। হ্যাঁ, রাহুল গান্ধীকে নিয়ে ৩৮ বার রাহুল গান্ধী নাম উচ্চারণ করেছেন। কংগ্রেস এবং অপোজিশন তাদেরকে নিয়ে প্রায় 84 বার উনি আক্রমণ এনেছেন, উচ্চারণ করেছেন।
হিন্দু মুসলমান, হিন্দু মুসলিম লীগ, এই নিয়ে প্রায় 63 বার উনি ওনার এই 80 মিনিট লম্বা ইন্টারভিউতে উনি উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী যে গরিব, আমি খুব গরিব, আমি খুব গরিব, উনি প্রায় এটা 26 বার উচ্চারণ করেছেন। ভিকটিম কার্ড, উনি পরিস্থিতির ভিকটিম, এই ভিকটিম কার্ড 74 বার উনি উচ্চারণ করেছেন। ফেক নিউজ স্প্রেডের ব্যাপারে 18 বার উনি উচ্চারণ করেছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে এই 80 মিনিটের ইন্টারভিউতে প্রাধান্য পায় নরেন্দ্র মোদী স্বয়ং, তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রপাগান্ডা এবং পেড নিউজের মাধ্যমে গদি মিডিয়াতে সারাদিন ব্যাপী, 2 দিন ব্যাপী এই তার ইন্টারভিউটা চালানো হয়েছে। উনি আজকে আসবেন আমাদের রাজ্যে। রাজ্যবাসীর তরফ থেকে, দেশবাসীর তরফ থেকে আমরা ওনার কাছে জানতে চাই, তাদের ম্যানিফেস্টো, আমাদের ম্যানিফেস্টো আপনারা দেখেছেন। জব ক্রিয়েশন কিংবা জব অপরচুনিটির ব্যাপারে আমরা যেরকম স্পেসিফিক, তাদের কোথাও কোনো উল্লেখ নেই। কিষাণ, কৃষকদের এই যে দুগ্নি যে কথাটা, স্লোগানটা দেওয়া হয়েছিল 2014 সালে, এখন তাদের যে ডিমান্ড এমএসপি করে আইন করো, ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সবেনাথের সুপারিশগুলো কার্যকর করো, আইন করো, সেই ব্যাপারে কোনো শব্দ নেই। মণিপুর কিংবা মহিলা নিরাপত্তার ব্যাপারে কোনো শব্দ নেই। গরিবীপনা দূরকরণের ম্যাটারে কোনো শব্দ নেই। কাজে এটা আমরা, আমাদের ফোকাসই হচ্ছে যে গরিবীপনা দূর করো, গরিবের কাছে টাকা দিয়ে দাও, বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিবের কাছে অর্থটা পৌঁছলে দেশের ইকোনমি গ্রো হবে। মানুষকে এই যে প্রতিদিন নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম বহু করে বেড়ে যাচ্ছে, তার থেকে মুক্তি দাও। এই সমস্ত ব্যাপারে কোনো উল্লেখ নেই তাদের ম্যানিফেস্টোতে। আজই দেশবাসীর হয়ে, ত্রিপুরাবাসীর হয়ে আমরা আজকে প্রশ্ন করতে চাইছি মোদী সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন। বি ভেরি স্পেসিফিক, দেশের নজওয়ান বেকারদের জন্য চিন্তা ভাবনা কি, সেটা আপনি দয়া করে বলবেন। बहुत हो गए महंगाई की मार, आपकी बार भाजपा सरकार के स्लोगान पे যে নারাটা 2014 সালে দিয়েছেন, উল্টো জিনিসটা হচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। এটা কিভাবে কন্ট্রোল করবেন আগামী দিনগুলোতে, এটা প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে জানতে চাই। কৃষকদের ব্যাপারে আপনি বলুন, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন, দেশের অর্থনীতি সম্পর্কে বলুন, মণিপুর ইস্যুর ব্যাপারে মুখ খুলুন। আমাদের রাজ্যে এই যে তথাকথিত তিপ্রাসাদ ঠকানোর যে একটা পাকাপোক্ত বন্দোবস্ত করেছেন, এই যে একর ঐতিহাসিক একর, এই একরটা কি স্পেসিফিক, কি করতে চাইছেন? এয়ারপোর্টের নামকরণ, মূর্তি বসানো, এই জন্য এই দিয়ে যদি তিপ্রাসাদ খুশি থাকে, আমরা খুশি না, তিপ্রাসাদ জাতিগোষ্ঠী খুশি না। এটা আপনাদের নির্বাচনী স্টান্ট হতে পারে, ভোটে আদায় করার, তাদের ইমোশনটাকে এক্সপ্লয়েট করার জন্য হতে পারে, কিন্তু ভেরি ভেরি স্পেসিফিক আপনারা এই তিপ্রাসাদের ডিমান্ড, কিশোর যে ডিমান্ড, দ্য গ্রেটার টিপ্রাল্যান্ড, এটা কি আপনারা মানেন না? তার ব্যাখ্যা পরিষ্কারভাবে করে দিয়ে যাবেন। তিপ্রাসাদ এই যে একর আপনারা কি করতে চাইছেন, ক্লিয়ার হন। এই সমস্ত কিছু না করে মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য যদি উনি এসে থাকেন, উনি আসছেন, যেটা সব জায়গায় হচ্ছে, হিন্দু মুসলমানের কার্ড খেলা, শহীদের রক্তের ফায়দা নেওয়া, শুধু ভোট সর্বস্ব রাজনীতিটা না করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।
এবং ত্রিপুরা মানুষকে পরিষ্কার একটা বার্তা দিয়ে যান কেন তাদের রিপোর্ট কার্ড কি করতে পেরেছে, কি জনকল্যাণমুখী সিদ্ধান্ত। যেমন কংগ্রেস জমানায়, ইউপিএ জমানায় আমরা এনজিএমরেগা আইন আমরা করেছি, এবার আমরা আইন করেছি ন্যূনতম মজুরি বৃদ্ধি 400 টাকা। আমরা তো আমাদের পরিষ্কার, আমাদের এজেন্ডা ইজ ক্লিয়ার বিফোর দ্য পাবলিক। এই যে প্রকল্পগুলো আমরা এনজিএমরেগা, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার অধিকারের আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, বনাধিকার আইন, তথ্য জানার আইন, উনি নাম পাল্টানো ছাড়া আইওয়াই কে পিএমএওয়াই, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়ের নাম জুট লাগানো, নাম পাল্টানো ছাড়া নির্মল ভারতকে স্বচ্ছ ভারত, এই ছাড়া উনি কি জনসাধারণের স্বার্থে, দেশবাসীর স্বার্থে কি করলেন সরকার, তার রিপোর্ট কার্ড পেশ করুন, আমরা যাচাই করি। বিকশিত ভারত উনি বলছেন, একদিকে বিকাশ হচ্ছে, বিকশিত ভারত হচ্ছে, আরেকদিন গর্বের সঙ্গে বলছেন আমি 5 কিলো করে 80 কোটি জনতাকে আমি মাগনা বিনে পয়সায় চাল এবং গম খাওয়াচ্ছি। তাহলে 80 কোটি জনতাকে যদি তুমি চাল কিংবা গম বিনে পয়সায় বিনিবন্টন করো, তাহলে এটা বিকশিত ভারতবর্ষ বিকশিত কিভাবে হচ্ছে? এগুলো পরিষ্কার করে তথ্য জানান আপনাদের দেশবাসীর কাছে। সেই জায়গায় ওনারা থাকবেন না, উনি থাকেন না। উনি সত্যকে ভয় পান, আর আমরা ইন্ডিয়া মঞ্চ সত্যর উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি। আমরা আমাদের স্টেট ইজ ভেরি ক্লিয়ার। আমি শুধু আজকে এই রাজ্যবাসীর কাছে একটা বিনম্র আবেদন জানাবো, ভয়কে জিতুন। সকাল সকাল দলবদ্ধভাবে আশপাশের বাড়ির সবাই মিলে একসঙ্গে সকাল সকালকে ভোট প্রদান করুন। অসুবিধা হলে ওখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। সেক্টর অফিসারও রয়েছে, পুলিশের দ্বারস্থ হন, হেল্পলাইনে ফোন করুন। আর একটা কথা করবো সকলের কাছে, ভোট যাওয়ার পথে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের রয়েছে পকেটে ভিডিও মোডে দিয়ে আপনারা চলবেন। রেকর্ড করুন প্রত্যেকটি, যদি কেউ বাধা দিতে চায় তাদের সমস্ত কিছু রেকর্ড করুন। ত্রিপুরা জনসাধারণ কাছে আমার বিল থাকবে। আমরা কি চাইছি? ভোটে হার জিত হয়, সবাই জেতে না, কেউ না কেউ জেতে, কিন্তু মানুষের রায়টা সঠিকভাবে প্রতিফলিত হোক। ভোট বাক্সে নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 7% আমরা ব্যবস্থা নেব। আমরা আশাবাদী যে মানুষের ভোট, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সঠিক করতে মানুষের মতামত ইভিএমে এবং ভিভিপ্যাটে তা প্রতিফলিত হবে। আমরা প্রত্যাশা রাখছি। এই যুদ্ধে শুধু ইন্ডিয়া মঞ্চ না, এই যুদ্ধে সামিল হতে হবে ত্রিপুরা জনগণকেও। আমি জনগণের কাছে বিনম্রতার সাথে ফিল করছি, চা খাবেন বাদে, টিফিন খাবেন বাদে, দলবদ্ধভাবে ওই বাড়ির দুজনকে ভোট দিয়ে আসো, 3 জন পরে যাব না। বাড়ির চুক্তি সবাই বাড়িতে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ুন সেদিন সকাল সকাল আপনার পবিত্র মতদান প্রকাশ করার জন্য। এই বিনম্র আবেদন কাছে রাখছি। আমাদের বিশ্বাস আপনাদের উপর রয়েছে। সঠিকভাবে ভোটে আপনাদের মতামত প্রতিফলিত হলে 2টো আসনের বিপুল ভোটে আমরা জয়লাভ করব। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রার্থী আশিস কুমার সাহেব। দিন রাত সীমাবদ্ধ সবকিছু, অর্থ থেকে শুরু করে সমস্ত কিছুর পরেও যে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং ওনার মিসেস, আপনারা দেখেছেন ওনার মিসেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে। আমি এখানে বুঝলাম না, যাকে আমরা সবসময় আমরা এখানে দেখতাম শ্রীমতী নীতি দে, কোথায়? কৌতূহল তো স্বাভাবিক। নীতিদেবকে তো আমরা ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়ে প্রচার করতে দেখিনি। আমরা তো আশিস থেকে দেখেছি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে, সহযোগিতা হাত বাড়াতে। আমি এর বেশি প্রশ্নটা করলাম,
এর বেশি বললে হয়তোবা এটাকে ব্যক্তিগত আক্রমণ পর্যায়ে পড়বে, আমি সেই জায়গায় আমি যেতে চাই না। আমার শুধু এই রাজ্যের মহিলাদের, আপামর জনসাধারণের কাছে একটাই বক্তব্য, a person who is not loyal to his wife and family, how can he be loyal to you? যে কোনো লোক যদি তার স্ত্রী এবং তার পরিবারের উপর লয়াল না হয়, আপনাদের উপর কিভাবে লয়াল হবে? প্রশ্নটা করলাম, বিচার আপনাদের কাছ থেকে চাই। মনে কিছু বলার ছিল, আমি বলবো না, আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম। বিচারের দায়িত্ব আপনাদের। তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের সশক্তিকরণের কথা বলবে সব। আজকে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, ত্রিপুরা থেকে একজন মহিলাকে বাদ দিয়ে 4 জন মহিলাকে এনেছে। কাকে বাদ দিল? যিনি সর্বদাই মানুষের পাশে থাকতে ভালোবাসতেন, কর্মীদের। দেখুন, বিরোধী দল হতে পারে, বিজেপি করতে পারে, বিজেপির মধ্যে সব কিছু খারাপ মানুষ নাকি, অধিকাংশই তো ভালো, কিন্তু ডমিনেট করছে তারা যাদের কোনো অবদান নেই রাজনীতিতে এবং সমাজ গঠনে। প্রতিমা দিনই একটা জায়গায় দেখেছি, কর্মীদের আপদে বিপদে পাশে থাকতে দেখেছি। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার লোক হাজার মতবিরোধ রয়েছে, ওনাকে সাবস্টিটিউট করে আরেকটা মহিলাকে উড়িয়ে আনলেন, যার কোনো, সে না পারে বাংলা, না পারে ককবরক, না পারে কোনো তিপ্রাসার কোনো ভাষা, যার কোনো ত্রিপুরা রাজ্যে সমাজকে গড়ার জন্য কোনো ভূমিকা নেই, যার এফিডেভিট সমস্ত কিছু জালি, যার বিরুদ্ধে সিবিআই, ওনার এবং ওনার হাজবেন্ডের বিরুদ্ধে সিবিআই তদন্ত এখনো চলছে। তো এই জায়গায় মানুষকে ভাবতে হবে, নিপাট ভদ্রলোক, সহজ সরল মানুষকে ভোট দিতে চান, নাকি ওই 4 বছর যে ত্রিপুরাকে অন্ধকারের কারাগড়িতে নিয়ে গেছে, নেশার সঙ্গে, নেশামক ত্রিপুরা গল্প শুনে নেশার সঙ্গে যুক্ত করেছে, কমিশন খেয়েছে, হাজার হাজার কোটি টাকা এক্সটর্শন করেছেন এ রাজ্য থেকে, স্কুটার বাহিনী, হেলমেট বাহিনী বানিয়েছেন, যে আমাদের আসার গল্প শুনিয়েছেন, এপেলো আসবে, এইমস হবে, গোমতী দিয়ে জাহাজ আসবে, রামায়ণের কথা, ইন্টারনেট রামায়ণ যুগে ওই সেক্সিস্ট কমেন্ট ওই ডায়না হেডের সম্পর্কে, সিভিল ইঞ্জিনিয়াররা শুধু সিভিল এক্সাম দিতে পারবে, এই সমস্ত লোকদের নির্বাচনে আপনারা ভোট প্রদান করবেন, নাকি একজন নম্র ভদ্র মাটির মানুষ, যার 40 বছরের অধিক রাজনীতির ইতিহাস, ব্যাকগ্রাউন্ড অধিক রয়েছে, ওনাকে চয়ন করবেন, নির্ণয় করবেন? আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো, বিজেপিকে যারা সমর্থন করেন, নিজের পায়ে নিজেরা কোড়াল মারবেন না। আজকে আপনাদের যারা পুরনো বিজেপি রয়েছেন, দীর্ঘদিনের বিজেপি করছেন, কোনো ভ্যালু নেই। নতুন ডিসপোজেবল সিরিজের মতো ইউজ এন্ড থ্রো আপনাদেরকে ব্যবহার করে চলে দিচ্ছে। নতুন কংগ্রেস ভাঙিয়ে, বিসিপিএম ভাঙিয়ে এনে তাদের হাতে দায়িত্ব দিচ্ছে, তারাই তো রাজ করছে। প্যারাশুট নেতা নেত্রীদের ডিসকার্ড করুন, ছুড়ে ফেলে দিন। এই নির্বাচন গণতন্ত্র বাঁচার নির্বাচন, পুনরুদ্ধারের নির্বাচন, সংবিধান বাঁচার নির্বাচন। সকলের বিনম্র অনুরোধ রাখছি, গণদেবতাদের কাছে অনুরোধ রাখছি বিনম্রতার সাথে, আসুন ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে উপনির্বাচনে, 7 রামনগরে, পূর্বে, পশ্চিমে বিপুল ভোটে আপনারা ভোটে ওনাদেরকে জয়ী করাবেন, এই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের কাছে। আগামী দিন আবারও বলছি, আগামী 19 তারিখ সংঘবদ্ধভাবে আশপাশের বাড়ির সবাই মিলে একসঙ্গে ভোট প্রদান করতে যাবেন।
ভিডিও মোডে ক্যামেরা অ্যান্ড্রয়েড মোবাইল রাখবেন। যদি বাধাপ্রাপ্ত হন ভোট ফিরে পালিয়ে যাবেন না, ধমকি দেবে, ফিরে পালিয়ে যাবেন না। ভোট অধিকার, আপনার অধিকার যেন খর্ব না করতে পারে এই ব্যাপারে আমরা লড়াই করছি। আপনারা আমাদের পাশে থেকে লড়াই করবেন, যাকে খুশি তাকে দিন, আমি আবার বলবো, কিন্তু ভোট যে কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন। এই হাম্বল রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে করছি। সকলকে আমার নমস্কার। এবং এখন আমাদের যিনি ক্যান্ডিডেট আশিস কুমার সাহা, উনি আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন। সাংবাদিকদের শুভেচ্ছা জানাই। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে প্রচার পর্ব প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইন্ডিয়া জোটে পশ্চিম ত্রিপুরা আসনের পক্ষে যে সমস্ত নেতা কর্মীরা আমাদের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা আগামী নির্বাচনের দিনক্ষণ মাঠে ময়দানে থেকে যারা সহযোগিতা করেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, রাজ্যের আপামর গণতন্ত্রপ্রেমী মানুষের প্রতি আমার শুভেচ্ছা, তাদের সহযোগিতায় আগামী লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের পশ্চিম ত্রিপুরা আসনে এই স্বচ্ছ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা রাখছি। উদ্যত, অহংকারী, অগণতান্ত্রিক বিজেপির যে পরাজয়, এই পরাজয়কে সুনিশ্চিত করার জন্য গণদেবতাদের কাছে আমার আন্তরিক আবেদন আমি রাখছি। এটা ঠিক যে বর্তমানে আমাদের প্রচার কাজে, আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে, বিশেষ করে এই নির্বাচনী প্রচার কাজ নানাভাবে আমরা বাধাপ্রাপ্ত হলেও আমাদের নেতা কর্মীরা এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকরা যেভাবে এগিয়ে এসেছে, প্রতিরোধ করে এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তাদের যে আমরা সাপোর্ট যেটা পেয়েছি, এটা আগামী নির্বাচনের দিন তার প্রতিফলন ঘটবে। গতকাল আমাদের রাজ্যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রিয় নেত্রী উনি ত্রিপুরায় এসে সাধারণ জনগণের যে উৎসাহ এবং মানুষের এই স্বল্প সময়ের কর্মসূচিতে অংশগ্রহণ, এটা জাতীয় কংগ্রেস সহ সমস্ত ইন্ডিয়া জোটের পাশে মানুষের এই সমর্থনকে যেভাবে ভারতবর্ষের ইন্ডিয়া জোটের নেতৃত্ব আজকে এই সমর্থনের বন্যায় উদ্ভাসিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং এই রাজ্যের মানুষের পরিবর্তনের পক্ষে যে ধরনের আজকে প্রতিফলন দেখেছি, আমাদের নেত্রী কর্মসূচি শেষ করে যাওয়ার পথে রাজ্যের মানুষকে ওনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আগামী 19 তারিখে এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ওনাদের প্রত্যেক গণদেবতাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উনি আহ্বান। আমি গণদেবতাদের কাছ থেকে আশীর্বাদ চাই, তাদের মূল্যবান ভোটে আগামী দিন প্রতিনিধিত্ব করার যে তাদের সমর্থন, ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করার জন্য এগিয়ে আসার আহ্বান রেখে আমি আমার যে সেক্রেটারি ম্যাডাম আছে ওনাকে বলার জন্য অনুরোধ করছি।
मंच पे उपस्थित प्रदेश अध्यक्ष और हमारे इंडिया ब्लॉक के प्रत्याशी आशीष शाह जी और हमारे मीडिया चेयरमैन प्रवीर दा, सभी प्रेस के भाई और बहन, आप सबका धन्यवाद आज यहाँ पे आने के लिए। सबसे पहले तहे दिल से आप सबका बहुत बहुत धन्यवाद। आपने कल कार्यक्रम का पूरा कवरेज किया। इसके अलावा कल शाम को प्रियंका जी वापस जाके उन्होंने फ़ोन किया, उनके ऑफिस से भी फ़ोन आया और उन्होंने कहा है कि आप सबका बहुत बहुत धन्यवाद और पूरे त्रिपुरा प्रदेश के जितने भी लोग हैं सबको बहुत बहुत धन्यवाद उनके सहयोग के लिए। और मैं हाथ जोड़कर त्रिपुरा माँ त्रिपुरेश्वरी के महिलाओं को, स्पेशली महिलाओं को ये कहना चाहूँगी कि बदलाव का समय आ गया है और जितने भी भाई बहन हैं, जितने भी हमारे युवा हैं, सबसे आह्वान करूँगी कि सही चुनिए और एक सही प्रत्याशी को चुनिए जो आपका फ्यूचर को आगे लेकर जा सके और आप सबको आगे लेकर जाके एक कुशल त्रिपुरा बना सके। मैं बहुत बहुत धन्यवाद करना चाहूँगी और मैं आशा करती हूँ कि आने वाले 19 तारीख को आप लोग बहुमूल्य वोट से हमारे इंडिया ब्लॉक प्रत्याशी श्री आशीष शाह जी को वोट देकर विजयी करेंगे। आप सबका बहुत बहुत धन्यवाद। আমাদের আরেকটা অনুষ্ঠান সবাই আসতে এখনো গাড়ি আসতে পারেনি, যারা এসছেন একটা জয়নিং প্রোগ্রাম রয়েছে। এই জয়নিং প্রোগ্রাম আপনাদের সহযোগিতা চাইছি। জাস্ট 3-4 মিনিটস নামগুলো লিখছি, আপনাদেরকে অনুরোধ করবো 3-4 মিনিট আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ। থ্যাংক ইউ। মোদী সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। এই যে নাড়া 400 পার, এগুলো বিজেপির যারা দিল্লি তাদের হেডকোয়ার্টার অফিসে এরও হাসাহাসি করে এই সমস্ত ডায়লগ শুট। 180টা আসনও ক্রস করতে পারবে না, এনডিএ মিলে 200 আসন ক্রস করতে পারবে না। আপনারা জানেন তো একটা স্লোগান খুব প্রচলিত হয়েছে সারা দেশ জুড়ে, দক্ষিণ মে সাফ উত্তর মে হাফ। এই স্লোগানটা শুনেছেন তো আপনারা? দক্ষিণে সাফ হয়ে যাবে আর উত্তরে যে আসনগুলো জিতেছিল এর আধা হয়ে যাবে। दक्षिण में साफ भाजपा, उत्तर में उनका आंकड़ा हाफ हो जाए, आधा हो जाएगा। यही वास्तवता है। কাজেই মোদীর সরকারের পতন এখন সময়ের অপেক্ষা। কাজে লাফালাফি ফাল্লাফাল্লি যারা করতেছে তাদের কাছে আমার আবেদন থাকবো, 4 তারিখের পরে তো আবার আপনারা আমরা লোক আইতুই বনে, কাজে একটু ফাল্লাইন লাফাইন কম, প্রবলেমে যোগ পরবর্তী সময়। থ্যাংক ইউ। না, ওনার স্টেটমেন্টের প্রেক্ষিতে আমার কাউন্টার দেওয়াটা আমার লজ্জাবোধ হয়। হাসি আমরা মিস্টার বিনকে দেখলে যেরকম হাসি, ওনাকে দেখলে এরকমভাবে হাসি, এর বেশি কিছু বলবো। সে তার শিক্ষাগত এবং তার যে ছোটবেলা গ্রুমিং হয়েছে তার প্রেক্ষিতে বলেছেন, যেভাবে তাকে নাকচার করা হয়েছে, বড় করা হয়েছে, শিক্ষা দীক্ষার আচার তার পরিচয় দিয়েছেন, এর বেশি কি বলবো? হ্যাঁ, অরাজনৈতিক লোকের কথাবার্তা, এই সমস্ত আবল তাবল দায়িত্ব মন্তব্য কি বলবো, এগুলো তো কমেন্ট করা শেখা উচিত। মানে মানিক সরকারকে নিয়েও কি আবল তাবল বলছে, প্রিয়াঙ্কা গান্ধীকে না বলতে বলছে, কি আপনি কি কাউন্টার দেবেন একে? কাউন্টার এটা স্ট্যাটাস থাকতে হয়, এটা স্ট্যাটাসলেস লোকের কি কাউন্টার দেবো? পলিটিক্যাল স্টেটমেন্টের কাউন্টার হয়, এটা সিম্পলি স্টুপিডিটি। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন
জানেই না যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে। আরজেডি বিহারে অনেকে ব্যঙ্গ করছে, আরে 26 সিট নিয়ে লোক লড়ে, কতটা সিটে লড়াই করছে, কিভাবে সে কেন্দ্রীয় সরকার মানাবে। তাদের চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ ঘটায়, সে পাওয়ারে আসুক না আসুক, তারা কি করতে চায় ভাববর্ষে নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল করে থাকে। যখন জোট হয় তখন কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি ঠিক হয়। এই যে 2004 তারপরে 2009 ইউপিএ যখন সরকার হলো, ঠিক আলাদা আলাদা সমস্ত রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা ম্যানিফেস্টো তারা প্রকাশ করেছে, কিন্তু দুটোবারই কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে সরকারটা পরিচালিত হয়েছে। এবং দেখেছেন কি ঐতিহাসিক সিদ্ধান্তগুলো, আমি যে কয়েকটি কথা বললাম, ঐতিহাসিক সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই তো সিস্টেম। আর এদের দলে তো এক ব্যক্তির চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ, বড় লোকদের, কর্পোরেট জগতের আদানি আম্বানি যা বলে দেয় তাই সে করে বেড়ায়। দলে গণতন্ত্র নেই। আমার কোনো কিছুটা বাজে থাকলে এলাইভ পার্টিসরা বলবে যে না এটা করতে দেব না। আমার কোনো একটা কর্মসূচি কিংবা আমার নির্বাচনী ইস্তেহারে যদি কোনো এমন কিছু থাকে যে সহযোগী দলগুলো করবে যে আপনি এই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন, উইচ ইজ বেটার। আদানি আম্বানিদের চিন্তার বহিঃপ্রকাশ বিজেপির ম্যানিফেস্টো এটা বেটার, নাকি প্রো পুয়ার পিপল যে চিন্তা ভাবনা করছে, এটা কংগ্রেস ম্যানিফেস্টো নির্বাচনী ইস্তেহারে এটাকে এখন মুখ নিত বলছে মুসলিম লীগে গন্ধ পাচ্ছে। আচ্ছা বলুন, গরিব বেকারদের সাথে কর্মসংস্থান ব্যবস্থা, মহিলাদের 1 লক্ষ টাকা প্রদান, এনজিএলরা শ্রমিকদের কিংবা সমস্ত শ্রমিকদের 400 টাকা করা, আশা, মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়িদের বেতন ডাবল করা, তারপর মহিলাদের 1 লক্ষ টাকা প্রদান করা, কমিউনিটি কমিটির রিপোর্টকে সম্মান দিয়ে এগুলো আইন করা। তাহলে এই যে 5টা ন্যায়, জাতি জনগণনা, এই যে 5টা ন্যায়ের যে কমিটমেন্ট, এগুলো কি মানে গরিবের সাথে কথা বললে এগুলো মুসলিম লীগের কথা বন্ধ পাচ্ছে এরা? আর এদের তো সমস্ত ভাবনাটা হচ্ছে আদানি এবং আম্বানিদের, তাদের ইচ্ছা অনুসারে এই তাদের বিজেপির ম্যানিফেস্টো। আমাদেরটা হচ্ছে প্রো পুয়ার পিপল, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু এবং গরিব জনতার ম্যানিফেস্টো আমাদেরটা। আর এদেরটা হচ্ছে পার্থক্য এই জায়গায়, আদানি এবং আম্বানিদের ডিক্টেট করা ম্যানিফেস্টো এদেরটা। কি পৌঁছয়নি? নির্বাচন আসলে একটু ডিএটিএ ঘোষণা করে থাকে, আবার এই পার্লামেন্টের পর যদি সরকার থাকে তাহলে দেখবেন আবার ওই আরেকটা নির্বাচনের আগে কি বলবো, কি বলবো, ঘোষণা করেছে ওনাকে দিয়ে পাচ্ছে না, টাকার অভাব রয়েছে, নির্বাচনে জিততে হবে, এর আগে ঘোষণা দিতে হবে। এটা যেরকম মানে প্রলুব্ধ করে ভোট আদায় করা। শিক্ষিত সমাজ, গরিব অংশের মানুষ সবাই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কি করতে হবে নির্বাচন। তাই তো হয়ে মরিয়া হয়ে চোখ করে জোর করে জয়নিং, জোর করে এটা হুমকি, ভয়ভীতি প্রদর্শন, এই তো করে বেড়াচ্ছে এরা। এরা জনগণের উপর আস্থা নেই, তাদের আস্থা হচ্ছে টাকা এবং অর্থবল, বাহুবল, মাস্তান, মাফিয়া, ট্রাগেডিক, জমির দালাল, নিগু বাহিনী, এই তো তাদের সংগঠন, এই তো তাদের চেহারা। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের পরবর্তী আমাদের কর্মসূচি একটা জয়নিং প্রোগ্রাম রয়েছে, কাগজটা দিতে বল পূজনকে। পূজন এখানে আয়। টাকা জমা থেকে বল রাখো, কার্তিক দেববর্মা, বরজিৎ দেববর্মা, বিক্রম দেববর্মা, সুদেব দেববর্মা, রাজকুমার দেববর্মা, বিনোদ দেববর্মা,
বলদেব বর্মা, মনোদেব বর্মা। এরা হচ্ছে সকলে ত্রিপুরা মডেল থেকে কংগ্রেসে যোগদান করছে টাকাতলা বিধানসভা কেন্দ্রে। এরা বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে ত্রিপুরা থেকে এরা হচ্ছে জড়িত। ধীরেন্দ্র ত্রিপুরা, অমিত ত্রিপুরা, বাহরাম ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, দেবেন্দ্র ত্রিপুরা, হরিমোহন ত্রিপুরা, প্রসেনজিৎ ত্রিপুরা, জ্যোতি বাসু ত্রিপুরা, অমিত কুমার ত্রিপুরা, কিরেন ত্রিপুরা, এদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সর্বভারতীয় কংগ্রেস আমাদের ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জারেকা ম্যাকমানজি তাদেরকে আমাদের দলের পতাকা হাতে তুলে দিয়ে এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে তাদেরকে কংগ্রেসে যোগদান করানো। Vai, passou? Relaxa. Vamos devagar. वंदे मातरम वंदे मातरम Vande